জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ আসিফ সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। আবু সাঈদ এখন ঘরে ঘরে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। পুরো রাষ্ট্রেই পচন ধরায় সংস্কার হবে সব খাতে। এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও, দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চায় ভোক্তা। এবং নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। হাতে গোনা কিছু খোলা থাকলেও নেই টাকা। গ্রাহক ভোগান্তি চরমে, দ্রুত সমাধানের তাগিদ। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান 3 উপদেষ্টা। ডক্টর ইউনূস এ সময় বলেছেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাঈদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানিয়েছেন তিনি। এর আগে সাঈদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় জানবো সানবির উপলের কাছে। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে।
কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। আবু সাঈদ মেধাবী, সংগ্রামী আর লড়াকু এক জীবনের প্রতিচ্ছবি। স্বজন আর পরিবারের সদস্যদের কথায় উঠে এলো এমনটাই। তাদের প্রত্যাশা, আবু সাঈদের এমন আত্মত্যাগ এখন বাংলাদেশকে পথ দেখাবে নতুন যাত্রাপথের। বাবুল হোসেনের ছবিতে রংপুর থেকে সানবীর রূপলের আরও একটি রিপোর্ট। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের বাড়িতে গেলে ভিড় করেন স্বজনেরাও। স্মরণ করেন মেধাবী আবু সাঈদের জীবনের নানা অধ্যায়। সাদাসিধে জীবনযাপন, অমায়িক ব্যবহার, চারিত্রিক দৃঢ়তা আর দরিদ্র পরিবার থেকে নানা প্রতিকূলতা ঠেলে বেড়ে ওঠার কথা। সেই আবু সাঈদকে হারিয়ে শূন্যতা আর বেদনায় পোড়ার কথা উঠে আসে স্বজনদের মুখে। মানুষের ছেলে ওইভাবে মারে না। ছাত্র পড়া কি, ছেলে ব্যবহার কি ভালো। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল আবু সাঈদ এবং স্যারদের সব থেকে পছন্দের ছাত্রগুলোর মধ্যে সাঈদ অন্যতম একজন ছিল। সবসময় সাদামাটাভাবে চলাফেরা করতো। ও কারোর সাথে কখনো ঝগড়া দ্বন্দ্ব কোনোটাই থাকতো না। অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে সে ছোটোবেলা থেকে উঠেছে। সে ক্লাস 5-এ ট্যানেলফুলি বৃত্তি থানা ফার্স্ট, ক্লাস 8-এ সে ট্যানেলফুলি বৃত্তি থানা ফার্স্ট। স্বজন ও পরিবারের সদস্যরা মনে করেন বৈষম্যহীন লক্ষ্য নিয়ে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে নতুন পথের দিশা দেখাবে আবু সাঈদের আত্মত্যাগ। তার সংগ্রামের সে ফল আজকে তো আমরা দেশবাসী সবাই দেখতে পাচ্ছি। বুক সিনা দাঁড় করে দাঁড়াইতে হয় অন্যের বিরুদ্ধে, যে এটা একটা সে দৃষ্টান্ত নজির করে গেছে। আবু সাঈদের নামে আমাদের এলাকায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক এবং বর্তমানে যে আন্দোলন হলো আবু সাঈদের নামে একটা গবেষণা ইনস্টিটিউট হোক। সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি। যুগ যুগ ধরে সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন আবু সাঈদ। দেশের মানুষ মনে রাখবে তার আত্মত্যাগ, এমন মত রংপুরবাসীর। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ও রংপুর সার্কিট হাউসেও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আরও উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। পুরো রাষ্ট্রেই পচন ধরেছে উল্লেখ করে তিনি বলেছেন, সংস্কার হবে সব খাতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার 3 দিনের মাথায় নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম সফর করলেন উত্তরের জেলা রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের পর তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যান অধ্যাপক ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠক কক্ষে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, শোনেন নতুন বিজয়ের কারিগরদের বিভিন্ন মতামত। বুদ্ধির জন্য সে কারো কাছে যায়। উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে নোবেল জয়ীর বার্তা, দেশকে এগিয়ে নিতে চান বৃহত্তর ঐক্যে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখানেও কিছু সময় কাটান তিনি। পরে রংপুর সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন অধ্যাপক ইউনূস। কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সার্কিট হাউসের গেটে মুখোমুখি হন উপস্থিত গণমাধ্যম কর্মীদের। বড় কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, পুরো রাষ্ট্রেই সংস্কার জরুরি। পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। ঠিক কতদিন প্রয়োজন সংস্কারে কিংবা কতদিন পর নির্বাচন হবে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর প্রধান উপদেষ্টার। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব, বললে করে দেবে, কি আছে।
যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। সমাজের সবার অংশগ্রহণে বাংলাদেশকে অনন্য স্তরে উন্নীত করতে তরুণ সম্প্রদায়কেই দায়িত্ব নেয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনূস। ভালো হবে কি ভালো হবে না সময় সংবাদ, রংপুর। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের 5 বিচারপতিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে 2 জন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলামকে। এর আগে বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। স্বৈরশাসক হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী, ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন, তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। হাইকোর্ট থেকে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না, কোনো তদন্ত করা যাবে না। যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবচ, এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে। সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এছাড়াও পদত্যাগপত্র জমা দিয়েছেন 7টি হলের প্রভোস্ট। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও পদত্যাগ করেছেন। শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয়েও এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে উপাচার্য পদস্থ ও সিনেট সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ সহ 2 দফা দাবি জানান শিক্ষার্থীরা। রাতের সময় আরও থাকছে। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। দুর্নীতি, অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ঠিক ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারেরও আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম দিন সচিবালয়ে অফিস করার সময় সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর আসিফ নজরুল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই সচিবালয়ে অফিস করেন। এ সময়ে আইন সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান।
এরপর আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় জুলাই থেকে এ পর্যন্ত গণ আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, আন্দোলন দমনের নামে দায়ের করা ফৌজদারি ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলায় আটক থাকা শিশু কিশোরদের ছেড়ে দেওয়া সহ সভায় 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নতুন সরকারের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন, তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। এই সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো। সাইবার নিরাপত্তা আইন সহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারে ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যাপক আসিফ নজরুল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতির সব সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়াও ব্যাংক খাতের সংস্কারের কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। দায়িত্ব নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারের ঘোষণা দিয়েছেন নতুন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মতিঝিলে শিল্প ভবনে এক বৈঠকে তিনি কথা বলেন। এ সময় শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন, এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই মানে শিল্প খাত। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। আর সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। পরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। রাজধানীর মোড়ে মোড়ে যত্রতত্র পার্কিং, গণপরিবহনের দৌরাত্ম্য রুখতে আজও কাজ করছেন তারা।
তারা তরুণ তুর্কি। অদম্য ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসায় পড়ার টেবিল থেকে এখন রাজপথে। দেশের প্রয়োজনে নিজের তাগিদে নেমেছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে। শনিবার রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে মাঝে বৃষ্টির দেখা, আবার কখনো ঝলমলে রোদ, কোনো কিছুই বাধা হতে পারেনি তরুণদের কাছে। যে কোনো কর্মচারীও বাইকে উঠলে তার মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি। শুধু ট্রাফিক না, রোড পরিষ্কার বলি বা অন্যান্য যে সকল কার্যক্রম, দুর্নীতি দমন, সবগুলো এটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব। ট্রাফিকের অবস্থা বা প্রত্যেকজনের সেফটির যে অবস্থা, আমরা সেই সবকিছু সুরক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসি। এদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে সড়কে ছিল আর্মি ও নেভাল ইউনিটের বিএনসিসির সদস্যরা। আইন মেনে চলার এই অভ্যাস যেন বছর জুড়ে চলতে থাকে, সে লক্ষ্যে কাজ করছেন তারা। সাধারণ মানুষও স্বাগত জানাচ্ছেন তাদের এমন কার্যক্রমে। ট্রাফিকের যে কাজটা সেইটা দেখতেছে আমাদের নেভাল উইং এর ক্যাডেট প্লাস আমাদের আর্মি উইং এর ক্যাডেটরা রয়েছে। এরাই ভবিষ্যৎ, এরা দেশকে বুঝতে পারে, দেশের মানুষের সমস্যা বুঝতে পারে এবং আমাদের সবার উচিত এদেরকে অ্যাপ্রিসিয়েট করা। ছাত্ররা যে নিচে উদ্যোগ নিচ্ছে সেটা আসলে খুব ভালো লাগছে। ট্রাফিক নাই, এখন শিক্ষকরা করতেছে, ছাত্ররা করতেছে ভালো। এদিন সড়কে শৃঙ্খলার পাশাপাশি রাস্তার ফুটপাত ও আশপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলে সমান্তারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়াও মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে বলে উল্লেখ করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় আওয়ামী সরকারের আমলে সব দুর্নীতি, অর্থ পাচারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন দমনে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির বিরুদ্ধে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এমনকি আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনা এবং ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনার প্রয়াসও করে তারা। আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে সমর্থন জুগিয়েছে পুরোটা সময়। স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক এক সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা তুলে ধরেন শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নানা ব্যক্তিবর্গ। বক্তব্যে শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জানমালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক হামলা রুখতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে মোতায়েনের পরামর্শ দেন। যে ম্যাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে। আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুকর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। সভার প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে, বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুম এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে। রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণের দিকে জোরদার, রাষ্ট্রীয়ভাবে জুলাই মাসে শহীদদের স্মরণের ব্যবস্থা, গণমাধ্যমকে দলীয় প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা আসে শিক্ষকদের পক্ষ থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ক্রিকেট বোর্ডে সংস্কার চান নাজমুল আবেদিন ফাহিম। সুযোগ সন্ধানীদের পরিবর্তে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান। আশাবাদী নারী বিশ্বকাপ আয়োজন নিয়েও। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সুরক্ষা কমিশন সহ ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশে দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তারও দাবি জানানো হয়। অধিকার আদায়ের দাবিতে আবারও সরব শাহবাগ চত্বর। স্লোগান মুখর মানুষের কণ্ঠে দৃপ্ত দাবি নিজের জন্য, দেশের মানুষের জন্য। শনিবার দুপুরে শাহবাগ চত্বরে জড়ো হন দেশের বিভিন্ন সংঘের সনাতন ধর্মাবলম্বীরা। সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন গঠন, দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা সহ ৮ দফা দাবি জানায় তারা।
সমাবেশে উপস্থিতরা বলেন, দেশে বরাবরই একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে সংখ্যালঘুদের ওপর হামলা করেন। সংখ্যালঘু সংখ্যালঘু শুনতে শুনতে কেন আমরা সংখ্যালঘু হব? আমরা সংখ্যালঘু নই। এই তো স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই, আমরা দেশে যাব না। যে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। অত্যাচার আগুন জ্বালায় কেন? এটা জবাব চাই। আমরা তো এদেশে বেশি আসি নাই, আমরা জন্মসূত্রে এদেশের মানুষ, আমরা এখানে থাকতে চাই। আমাদের সকল দাবি দাবা পূরণ করতে হবে এই বর্তমান সরকারে। দেশের সব নাগরিক যেন নির্ভয়ে বলতে পারেন, চলতে পারেন, তেমন একটি বৈষম্যহীন সমাজের দাবি জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করার নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ মানুষের মনে আশা তৈরি করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। হাতে গোনা কিছু বুথ খোলা থাকলেও নেই টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। দ্রুত সমাধানের দাবি তাদের। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। নিরাপত্তা আতঙ্কে হাতে গোনা কয়েকটি বুথ খোলা থাকলেও বেশিরভাগ এটিএম এবং সিআরএম বুথ বন্ধ রয়েছে। ফলে বেশিরভাগ এটিএম বুথ কার্যত অচল রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর শাটার অর্ধেক নামানো। আবার কোনোটির এটিএম বুথের শাটার পুরোপুরি বন্ধ। মোহাম্মদপুরে একটা বুথেও আমি টাকা পাইনি, মানে সব অফ। যারা আমরা কার্ডে অভ্যস্ত তাদের অনেক প্রবলেম হচ্ছে। ইসলামবাগ থেকে প্রথমে চকবাজার যাই, সেখানে বন্ধ। চকবাজার থেকে লালবাগ আসি, তারপর সেখানেও দেখি বন্ধ। তাদের হেল্পলাইনে কল দিলাম, বললো যে এই মুহূর্তে সিকিউরিটি পারপসে তাদের বেশিরভাগ বুথগুলো অফ আছে। কার্ড থেকে টাকা উঠাইতে পারতেছি না, ভাড়াও দিতে পারতেছি না। তো এরকম যদি চলতে থাকে আরো 2-4 দিন, তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। বন্ধ থাকা বেশিরভাগ ব্যাংকের ভূতের নিরাপত্তা কর্মীদেরও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা জানান, নিরাপত্তার অভাবে ভূতগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হয়নি। কালকে থেকে টাকা ক্যাশ ছিল না, ক্যাশ নেই কালকের থেকে। এর আগে ক্যাশ ছিল, চালু ছিল, সব চালু আছে, কিন্তু ক্যাশ শেষ হয়ে গেছে। কোম্পানি থেকে বন্ধ রাখছে। এছাড়া কোম্পানি আমাদেরকে বেশি কিছু বলে নাই কেন বন্ধ রাখছে। রাত হইলে চুরি ডাকাতি আতঙ্ক বাইরে যায়, এই কারণে বন্ধ, সাময়িক বন্ধ রাখা হয়েছে আর কি। নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে আজও রাজধানীর বাজার তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সিন্ডিকেট রোধে সচেতন করছেন ক্রেতা বিক্রেতাদের। এর প্রভাবে কিছুটা কমতির দিকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বছর জুড়েই তাদের তদারকি চান সাধারণ ভোক্তারা। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার চাপে যখন চিড়ে চ্যাপ্টা ভোক্তারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দিনরাত এক করে চালাচ্ছেন বাজার তদারকি। নিত্যপণ্যের অযৌক্তিক দাম নির্ধারণকারী অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে সচেতনতা বাড়াচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে। বাজার মনিটরিংটা করার পারপাস হচ্ছে কি যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা সাধারণ মানুষের সমস্যা ছিল, তো সেটাই আমরা মনিটরিংয়ের জন্য আসছি যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কেন। 80 টাকা চাইলেন 100 টাকা বিক্রি করছেন, চাঁদা বন্ধ হয়ে গেছে, এটা আপনাদের লাভ হচ্ছে না, তাহলে আপনারা ওই লাভের টাকাটা আপনারা এখানে কমায় দেন। আপনারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি, তারা গড়ে তুলতে চান চাহিদা যোগানের ভিত্তিতে পণ্য বেচা কেনার বাজার কাঠামো। অন্যদিকে অনিয়ম দূর করতে বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে চান ক্রেতা বিক্রেতারা। যত চাঁদাবাজি নাই, ট্রাফিক ওখানে কোনো গঞ্জাম নাই, ঠিক আছে, তার জন্য ওখানে বাজার কম আছে। আমরা চাই আরো কমুক। এটা করলে অবশ্যই সাধারণ মানুষজন হচ্ছে গিয়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়,
তারা অন্তত ভালো থাকবে। ওরা যে ইয়ে করছে অবশ্যই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা সারা বাংলাদেশ সারা বছর জুড়ে দেশটা সুন্দর আনতে কোনো সমস্যা নেই আমার। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঠেকাতেও বাজার তদারকিতে একসঙ্গে মাঠে নামল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর মিরপুরে শাহ আলী মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেন অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। পূর্বে বহু চেষ্টা করেও নানা জটিলতায় সিন্ডিকেট ভাঙতে না পারার ব্যর্থতা স্বীকার করে তিনি আরও বলেছেন, এবার তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সফল হতে চান তারা। মনিটরিংয়ের সমন্বয় বাড়াতে ও জোরদার করতে আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে সভা করা হবে বলে জানিয়েছেন তিনি। এবার ক্রিকেটের খবর। অন্য সেক্টরের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম। তেলবাজ ও সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান তার। আর এজন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই বিশ্লেষক ও কোচ। নারী বিশ্বকাপ আয়োজনে এখনও আশাবাদী ফাহিম। দুঃশাসনের দিন শেষ, তারুণ্যের জয়গানে আধার কেটে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বত্রই পরিবর্তনের ডাক। বাদ যাবে কেন কোটি মানুষের আবেগ ভালোবাসার ক্রিকেট? হাসিনা সরকারের পতন হয়েছে, ধীরে ধীরে কাটছে অস্থিরতা। তবুও বিসিবি কার্যালয়ে শুনশান নীরবতা। হাতে গোনা কয়েকজন বাদে আত্মগোপনে অধিকাংশ পরিচালক। তবে একজন এসেছিলেন যিনি বোর্ডের কোনো দায়িত্বে না থাকলেও ক্রিকেটারদের গুরু নামে খ্যাত নাজমুল আবেদিন ফাহিম। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের, তার উপর বাংলাদেশ নারী বিশ্বকাপের স্বাগতিক। অনিশ্চিত বয়সভিত্তিক ক্রিকেট AHP ইউনিট টাইগার্সের কার্যক্রম। ক্রিকেট ও ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি নাজমুল আবেদিন ফাহিমের। এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আছে নিজস্ব প্রস্তাবনাও, যে জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ। আমার ইচ্ছা আছে সেরকম একটা দেয়া। তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা সিদ্ধান্ত নেবেন, তাদের মধ্যে বুঝতে সুবিধা হবে তাদের চিন্তাভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। সেই সঙ্গে নতুন কমিটিতে যারাই আসুক তাদের স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার দাবি নাজমুল আবেদিন ফাহিমের। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়ারত করলেন কবর। অশ্রুসজল চোখে নাহিদ, আসিফ, সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়ালেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানে সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চায় ভোক্তা। এই ছিল আমার হাতে রাতের সময়। এরপর সময় সংবাদ নিয়ে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন সময়ের।